কারণ ধর্ম মানুষের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, আর রাষ্ট্র মানুষের একটি সামাজিক আইডেন্টিটি, সোশ্যাল অর্গানাইজেশন, স্টেট। এই দুটো যদি আপনি একত্রিত করে ফেলেন তাহলে এটা কিন্তু আপনার সমস্যা বাঁধবে। সিন্ধু নদীর অববাহিকার অংশ নিয়ে বিবেচনা করা হতো, আসলে এটা তো পুরোটাই, কিন্তু এইটা এই এই ধর্ম এনে যে সমস্যাটা তৈরি হয়েছে, যে এই সমস্যা তো দারুণ সমস্যা তৈরি হয়। সুলতানি আমলে বলেন, মুঘল আমলে বলেন, তারপরে খিলজি আমলে বলেন, তা তুগলকি আমলে বলেন, হয় নাই। কিন্তু ব্রিটিশের আমল থেকে তো শুরু হলো দাঙ্গা। ব্রিটিশরা তো ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। বল্লাল সেনও একই কায়দায় শ্রমের নামে এই যে বিভক্তি, এটা সমাজে যে বিভক্তি থাকে, উনি যাতে রাজত্বটা ঠিক মতো করতে পারে। কতগুলো যে আপনার আমি এইগুলো উচ্চারণও করতে চাই না, আমি জানি না। তো গোবিন্দ দাদার একটা জিনিস দেখলাম, উনি প্রায় বলেন আপনারা তো লেখাপড়া করেন না। আমি গোবিন্দ দাদাকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করি যে লেখাপড়ার দায়িত্বটা কি ভগবান বা ঈশ্বর আপনাকে একাই দিয়েছেন, নাকি আরো অন্যান্যরাও লেখাপড়া করে? আপনি যদি প্রথমেই কাউকে বলেন যে আপনারা তো লেখাপড়া করেন না, তাইলে আপনি কিন্তু মানুষের জানাশোনাকে অশ্রদ্ধা করলেন। এমনও তো হতে পারে কেউ কে আপনার চেয়েও ভালো জানেন। তাইলে এইভাবে আমরা কেন কথা বলবো টক শোতে? কথা বলেছে আজকে হঠাৎ করে আমি আমার যুক্তি দিয়ে কথা বলবো, কিন্তু কাউকে ব্যক্তি আক্রমণ করব, কাকে কিভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বা এরকম এই জিনিসগুলো মানুষ কষ্ট বোধ করে। একজন মানুষ যখন তার দেশ ছেড়ে যেতে হয় তার অনেক কষ্ট থাকে। এই বেদনার উপরে এই ধরনের বক্তব্য শব্দ আসলে ওই মানুষটি আরো ব্যথিত বোধ করে। তো যেহেতু আজকে এই টক শোতে শরদিন্দু বাবু আমাদের এখানে অতিথি, উনি কষ্ট পেয়েছেন, সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এই টক শোতে। তো আমি যেটা বলবো যে আসলে বিষয়টা হলো এই যে একটি জিনিস মামুন ভাই একটা কথা প্রায় বলেন, দামি কথা, যে সহিষ্ণুতা কমে যাচ্ছে আমাদের মধ্যে। আমরা কিন্তু সহিষ্ণুতার সাথে কোনো করি না, মানে কোনো কিছু শ্রবণ করতে চাই না। ধর্ম যদি ব্যবহার করা হয়, সেটা বল্লাল সেনের আমলেই হোক বা চন্দ্রগুপ্ত মৌর্যার আমলেই হোক, যদি ধর্মকে রাষ্ট্রে হিসেবে ব্যবহার করা হয়, মানে আপনার রাজনীতিতে আনা হয়, তাইলে সেখানে গন্ডগোল বাঁধতে বাধ্য। কারণ ধর্ম মানুষের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, আর রাষ্ট্র মানুষের একটি সামাজিক আইডেন্টিটি, সোশ্যাল অর্গানাইজেশন, স্টেট। এই দুটো যদি আপনি একত্রিত করে ফেলেন তাহলে এটা কিন্তু আপনার সমস্যা বাঁধবে। আজকে যে জিনিসগুলো হয়েছে, যেমন এইটাও তো সত্যি যে ব্রিটিশরা যখন আসে এই দেশে, তখন এক সময় মুসলমানরা এসছে, মুসলমান শাসকরা এসছেন। তবে এখানে একটি পার্থক্য আছে, মুসলমান এবং ব্রিটিশদের আগমন ভারতবর্ষে এই জায়গায় মৌলিক পার্থক্য আছে। হ্যাঁ, মুসলমানরাও আসছে, এখানে রক্তপাত যে হয়নি তাও নয়, আমি এই কথা অস্বীকার করব না। যে এইখানে যখন সুলতান মাহমুদ আসেন, এখানে যুদ্ধ করে উনি একেবারে রক্ত মানে হাত সাদা রেখে আবার তার দেশে ফিরে গেছেন, এরকম না। তারপরে আপনার যে আসছেন শেহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি, হ্যাঁ, শেহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি যে এসছেন, তিনিও কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করেছেন, এটা সত্যি, এটা আমরা অস্বীকার করি না। এই হত্যার মধ্য দিয়েই কিন্তু এসছে। এবং ব্রিটিশরা যখন এসছে, তারাও এসে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছে এবং হত্যা করেছে। এখন ব্রিটিশ এবং এই আপনার মুসলমানদের আগমনের মধ্যে পার্থক্য আছে। মুসলমান শাসকরা এসে এখানে থেকে গেছে, একমাত্র সুলতান মাহমুদ ছাড়া। তারা এখানে থেকে গেছে, সেটেল করেছে, এই দেশকে ওন করেছে। আর ব্রিটিশরা এই দেশে থেকেছে 190 বছর, ফিরে চলে গেছে। এটা দুইটার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। তো একটা সাইকোলজি কাজ করে সবসময়, যে এই ভারতবর্ষের যারা সনাতন ধর্মাবলম্বী, যেটা আমরা হিন্দু বলে এখন বলি, হিন্দুস্তানে তো আমিও তো হিন্দু, ইন এ ব্রডার সেন্স আই এম অলসো হিন্দু ইন জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি। আমি হিন্দুস্তানে বসবাস, সিন্ধু নদীর অববাহিকার অংশ নিয়ে বিবেচনা করা হতো, আসলে এটা তো পুরোটাই, কিন্তু এইটা এই ধর্ম এনে যে সমস্যাটা তৈরি হয়েছে, যে এই সমস্যা তো দারুণ সমস্যা তৈরি হচ্ছে। এবং আমি আশা করেছিলাম যে সময় যত এগোবে, আধুনিকতা যত আসবে আমাদের মধ্যে, এই ধর্ম নিয়ে এত কিছু বাড়াবাড়ি থাকবে না। আমি তো দেখলাম যে আধুনিক যুগে রকেট আবিষ্কার হচ্ছে, সবই মিসাইল আবিষ্কার হচ্ছে,
অ্যাটম তো আবিষ্কার হয়ে গেছে, এখন বিভিন্ন ধরনের মিসাইল আবিষ্কার হচ্ছে, চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত লাভ করছে, রাষ্ট্রবিজ্ঞান উন্নতির দিকে যাচ্ছে। আমি শেষ করি, কিন্তু আমরা কি আসলেই মন থেকে মুক্ত হতে পেরেছি? তাহলে সত্যিই তো এখানে একটি কথা বলেছেন গোবিন্দ দা, সবটাই তার বাতিল করলে হবে না। একটি দেশে রাষ্ট্রধর্ম ইসলাম হবে কেন? এটা তো আমরা অসহায় বোধ করি। আপনি যদি একটি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রধর্ম, একটা বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্ম করেন, তাহলে এই ধর্মের বাইরে যারা বসবাস করবেন তাদের তো অসহায়ত্ব কাজ করবে, এটা মানসিক সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হবে। সুতরাং আমি যেটা বলছি, সাধারণ মানুষের মধ্যে এগুলা নিয়ে কোনো বিকারই ছিল না, সেগুলো রাজনৈতিক ভাবেই ব্যবহার করেছেন। এবং গোবিন্দ দা যে বললেন, বল্লাল সেনও রাজনৈতিক কারণেই ব্যবহার করেছেন। এখানে শরদিন্দু দাদা ঠিকই বলেছেন, কিন্তু দক্ষিণ ভারতের লোক, হি ইজ নট দ্য সান অফ দ্য সয়েল অফ বেঙ্গল। উনি এসে ডিভিশনটা করেছেন কর্মের নামে, যে তাঁতির বাড়িতে তাঁতিকে বিয়ে দিবা, তাঁতি এটা হলে কর্মের গতি বাড়বে। কিন্তু ওনার পলিটিক্যাল ইডিওলজিটা কি ছিল, যে আমি এই কর্মভিত্তিক একটা সমাজকে ভাগ করে রাখবো, যেটা আমার জন্য শাসন করতে সুবিধা হবে। রাজাদের সবসময় একটা ব্যাপার থাকে যে প্রজারা যাতে ইউনাইটেড হইতে না পারে, সেটা যে কোনো কৌশলে ব্রিটিশরা করেছে না। ব্রিটিশরা আসার আগে তো এত হিন্দু মুসলমানে এত বিভেদ ছিল না। হ্যাঁ, কোথাও কোথাও যে সংঘর্ষ হয় নাই, আপনার সুলতানি আমলে বলেন, মুঘল আমলে বলেন, তারপরে খিলজি আমলে বলেন, তার তুগলকি আমলে বলেন, হয় নাই। কিন্তু ব্রিটিশের আমল থেকে তো শুরু হলো দাঙ্গা। ব্রিটিশরা তো ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। বল্লাল সেনও একই কায়দায় শ্রমের নামে এই যে বিভক্তি, এটা সমাজে যে যে বিভক্তি থাকে, উনি যাতে রাজত্বটা ঠিক মতো করতে পারে। সুতরাং এটাকে ভালো চোখে দেখার কোনো সুযোগ নাই তো আমাদের। আপনার কাছে আরেকটি প্রসঙ্গে একটু শুনতে চাই আমাদের বাংলাদেশের রাজনীতির বিষয়ে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে পাকিস্তানও স্বীকার করে যে বাংলাদেশের উন্নয়ন, অথচ বিরোধী দল স্বীকার করে না, এবং পাকিস্তানও লজ্জা পায় যে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেটা দেখে, কিন্তু বিরোধী দল সেটা তো ওবায়দুল কাদেরের কথা নয়, বিরোধী দলকে আসলে স্বীকার করবে। আর আজকে ধর্ম নিয়ে যা হচ্ছে সেটার পেছনের কারণ কি? মানে আমরা তো আজ থেকে 15 বছর আগেও বাংলাদেশে এভাবে ধর্ম নিয়ে আমরা কথা বলতে শুনি নাই। এটা তো পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এটা বলেছে যে বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়। ওবায়দুল কাদের সাহেব সেটা রিপিট করেছেন মাত্র। শাহবাজ শরীফ এটা বলেছেন। এবং পাকিস্তানের যে বাংলাদেশ যে বিভিন্ন সূচকে এগিয়ে আছে, এটা তো দিনে দিবালোকের মতো স্পষ্ট। আপনি পাকিস্তানের মুদ্রা এবং বাংলাদেশের মুদ্রার মান দেখেন, সেটা দেখলেই তো বুঝতে পারেন। সেটাই করেছে। এবং পাকিস্তান রাষ্ট্রটি সম্পর্কে কথা বলতে আমার উচিতে পারে, এটা মামুন ভাই আর আমি এই জায়গায় খুবই একমত। আপনি বলেন পাকিস্তান হলো পাকিস্তানের রক্ত খায়। পাকিস্তান তৈরির উদাহরণ কেন উনি দিলেন? পাকিস্তানের উদাহরণ কেন দিলেন? পাকিস্তানের নাম মুখে নিতে পাকিস্তানের উদাহরণটা কে দিলেন? পাকিস্তানের উদাহরণ এই যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের তো পাকিস্তানের উদাহরণ দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা উনি রিপিট করেছেন। আপনি এটা ভুল ব্যাখ্যা করছেন কেন হাসিনা আপা? পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্তব্যটা করেছেন, ওবায়দুল কাদের সাহেব এটা রিপিট করেছেন মন্তব্যটা। উনি তো এটা তাই জানেন নাই। পাকিস্তানের ছাড়পোকা হলো পাকিস্তানের মিলিটারি, সিভিল ব্যুরোক্রেসি আর ফিউডাল লর্ড। পৃথিবীর কোন দেশে আছে এখন জমিদার প্রথা? পাকিস্তানে আছে। এত নচ্ছার একটি রাষ্ট্র, জঘন্যতম রাষ্ট্র পৃথিবী, অত্যন্ত খারাপ। পাকিস্তানের কোন বর্ডারটার মধ্যে শান্তি আছে বলেন? আফগানিস্তানে মুসলমানরা, পাকিস্তানরা বলেন ইসলাম ইসলাম করে। আফগানিস্তানের এই সমস্যার মূলে খাইবার পাস, বুলান পাস, ল্যান্ডি কোটালে সমস্ত অস্থির অবস্থা কে তৈরি করে? আফগানরা তৈরি করে। তালিবানদের কে আশ্রয় দেয়? পাকিস্তান দেয়। 30 লোককে হত্যা করেছে, 30 লক্ষ লোককে হত্যা করেছে। অদ্যাবধি এটার জন্য অ্যাপোলোজাইজ করে নাই। এত বড় নির্লজ্জ একটি রাষ্ট্র, এটা এই প্রসঙ্গটি আনেন কেন? এটা আনবেন না। আমি জানিনি, ওবায়দুল কাদের সাহেব এনেছে। ওবায়দুল কাদের সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে বলেছেন যে পাকিস্তান আমাদের দেখে লজ্জা পায়। লজ্জা পাওয়া উচিত তো। আমাদের বলতো আমাদের অর্থ নাই, বিত্ত নাই, আমাদের নাকি ফসলও হয় না, আমরা ছোট জাত। আইয়ুব খানের মতো লোক একটা বই লিখেছে, ফ্রেন্ডস নট মাস্টার, দেখেন আমাদের সম্পর্কে কত খারাপ কথা লিখেছে।
এই লোকটা হি ইজ কোয়াইট ইগনোরেন্ট অ্যাবাউট দ্য বেঙ্গলি নেশন, বেঙ্গলি আইডেন্টিটি, এথনিসিটি। এবং আপনার আজকে আমি বলে রাখি, আইয়ুব খান হলো ট্রাইবাল জাতি, উপজাতি। আইয়ুব খানের কোন ব্রড জাতীয় পরিচয় নাই। আইয়ুব খান একটি উপজাতীয় লোক, খাইবার পাল এবং ফ্রন্টিয়ার প্রভিন্সের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের তারিন গোত্র। আমি বলে দেই, তারিন উপজাতির লোক। তার ভাষা না হিন্দি, না উর্দু, না পাকিস্তানের বালুচ, না পাঞ্জাবি, না সিন্ধি। তার ভাষা কি জানেন? হিন্দকু, একটা ছোট্ট ট্রাইবাল ল্যাঙ্গুয়েজের লোক। এত বড় দর্প ভরে কথা বলে এবং বায়োগ্রাফিতে বাঙালি জাতি সম্পর্কে লেখে 5000 বছর আগে সভ্য জাতি বাঙালি। আমাদের পঞ্চায়েত প্রথা ছিল, ভূমি বন্টন ছিল। এই লোক তথাকথিত এই ট্রাইবাল জাতির এই রিপ্রেজেন্টেটিভ জানে না আমাদের সম্পর্কে। পাকিস্তান নিয়ে কি বলছে না বলছে এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে। শোনেন, পাকিস্তানের অ্যাম্বাসেডর ছিলেন কিছুদিন আগে, তার নানা এখানে, তার নানা আপনি চেনেন, এই যে চৌধুরী, কি যেন ভদ্রলোকের নামটা তো ভুলে যায় আজকাল, নাম খুব ভুলে যাই। হ্যাঁ, উনি কি যেন বলে যাই। এই ভদ্রলোকের নাতি কিছুদিন আগে আমাদের হাই কমিশনার ছিলেন। উনি দুঃখ করে কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি ইউটিউবে দেখেছি, যে সবাই রিগ্রেট করে, নওয়াজ শরীফ আয়সা রিগ্রেট করে, তারপরে বেনজির ভুট্টো রিগ্রেট করে, আমাদের এই হত্যার জন্য 30 লাখ লোকের হত্যার জন্য রিগ্রেট করে, তারপরে পারভেজ মুশারফ আয়সা রিগ্রেট করে। লজ্জাহীন লোকেরা রিগ্রেট করবে কেন? ওই লোক বলছে রিগ্রেট তো এটা রেমেডি না, একদম অ্যাপোলজি ইজ দ্য রেমেডি। জাতিসংঘে সাধারণ পরিবেশদের দাঁড়ায়া হাত জোর করে মাপ চাইতে হবে, অ্যাপোলজি। হ্যাঁ, মনে হচ্ছে চৌধুরী খালিকুজ্জামানের নাতি এখানকার হাই কমিশনার ছিল, চলে গেছে। ইন্টারভিউ দিতে দুঃখ করে, যে এরপরে জিজ্ঞেস করছে যে অ্যাপোলজি কি তাইলে হওয়া উচিত? অবশ্যই হওয়া উচিত, কেন হবে না? পাকিস্তান নিয়ে কথা বললেই I lost my mother in 1971 at the hand of Pakistan army. Why should I tolerate? Why should I use the positive word towards that very bloody country? অসংখ্য ধন্যবাদ ফরহাদ।